নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, শুনছেন বিমল করের উপন্যাসপম বড় গল্প ঝিলের ধারে একদিন। আজ দ্বিতীয় এপিসোড। তৃতীয় পরিচ্ছেদ। থানা ছোট, ইট রঙের বাড়ি, মাথায় টালির ছাদ, কম্পাউন্ড ওয়াল বলে কিছু নেই। তফাতে দারোগা বাবুদের কোয়ার্টার্স, অন্য পাশে সেপাই জমাদারদের, অন্তত তাই মনে হয়। গাছগাছালি কম নয় চারপাশে, মাঠও আছে। খানিকটা তফাতে বিশাল এক ঘোড়া নিম আর কাঁঠাল গাছের তলায় একটা খাটিয়া পড়ে আছে। স্পষ্টই বোঝা যায় সকালের সেই অজ্ঞাত মানুষটির মৃতদেহ। কৈলাসনাথ শর্মা নিজের ঘরে বসেছিলেন। কিকিরারা ঘরে আসতেই শর্মাজি বললেন, বসুন, আপনাদের কথাই ভাবছিলাম। দেরি হয়ে গেল? না না, ঠিক আছে বলে শর্মা তাঁর টেবিলের ওপর রাখা কাগজপত্র খাতা নাড়াচাড়া করলেন অন্যমনস্কভাবে। তারপর সাদা মাটা গলায় যা বললেন তার অর্থ হলো তিনি সাধারণ একটা স্টেটমেন্ট লিখিয়েই চন্দনদের ছেড়ে দেবেন। এটা কোনো ডায়েরি নয়। মোটামুটিভাবে সকালে যা যা দেখেছে তারাপদরা তা বললেই কাজটা মিটে যাবে। ঘাবড়াবেন না, আমাকে আমার কাজটা করতে দিন, আপনাদের আমি এই মামলার সঙ্গে জড়াচ্ছি না। তারাপদ আর চন্দন যা বলার বলল। শর্মা নিজেই লিখে নিলেন খাতায়। তারপর খাতাটা এগিয়ে দিলেন, অর্থাৎ আপনারা পড়ে দেখে নিন ভুলভাল লিখেছে কিনা, তারপর একটা সই করুন প্লিজ। তারাপদরা পড়ল, সই করে দিল। কিকিরা বললেন, আমাকে সই করতে হবে? বেকার, আপনি সই করে কি করবেন? আপনি অনেক পরে এসেছেন। আমি তখন স্পটে প্রেজেন্ট ছিলাম, আরও বহুত লোক ছিল। সেপাই জমাদার গোছের একটা লোক 4 গ্লাস চা এনে টেবিলে রাখল। গ্লাসগুলো ছোট কিন্তু পরিষ্কার। নিন বাবু, থোড়া চা পানি খান। পান সিগারেট খাবেন? না না বলে চন্দন নিজেই পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে এগিয়ে দিল। শর্মা হাসলেন, বললেন, সিগারেট আমি খাই না, প্যাকেটের খৈনি খাই, খাবেন? বলে টেবিলের ড্রয়ার টেনে খৈনির প্যাকেট বার করলেন। চন্দনরা মাথা নাড়ল, হেসে বলল, বমি করে ফেলবো দারোগা সাহেব, অভ্যেস নেই। চা খেতে খেতে কিকিরা বললেন, ডেড বডিটা গাছতলায় ফেলে রেখেছেন, এবার তো পচতে শুরু করবে। শর্মা বললেন, ও বিকেলে পাচার হয়ে যাবে। রায় সাহেব, কি আজব বাত! আমি 20-22 জন লোককে থানায় হাজির করলাম। রেল স্টেশনে টিকিট কালেক্টর 2-3 জন, ASM পালবাবু, বাজারের হালুইওয়ালা লোচন, বাহানওয়ালা বলুয়া, ট্রেকারের ড্রাইভার মোহন, আরও কজন দোকানদার। ওরা বডি দেখল, আইডেন্টিফাই করতে পারল না, বলল এই লোকটাকে তারা দেখেনি। তাহলে লোকটা এলো কোথা থেকে? ওই তো বাত। আরও তো লোক থাকে এখানে শর্মাজি। থানা থেকে আমার লোক পাঠিয়ে ঘরে ঘরে খোঁজ নিচ্ছি, সব খবর পাইনি এখনো। নো ওয়ান ইজ মিসিং? শর্মা মাথা নাড়লেন। নো, নান বলে চন্দনের দিকে তাকালেন শর্মা। হোয়াট ইউ থিঙ্ক ডাক্তার সাহেব, টাইম অফ ডেথ? চন্দন কেমন বিভ্রমে পড়ে গেল, বলল, শর্মাজি, আমার পক্ষে ঠিক বলা সম্ভব নয়। আন্দাজে বলতে পারি মাঝরাত বা শেষ রাত। আপনি পারেন না? না,
ডাক্তারদের ওপিনিয়ন সবসময় ডিফার করে। এ ব্যাপারে বেস্ট জাজ পোস্টমর্টেম যিনি করবেন তিনি। যদিও দেখেছি এদেরও মতো পুরোপুরি মেলে না। আপনি অন্য কাউকে। শর্মা মাথা হেলালেন, মানে তিনি এদিককার কোনো ডাক্তারকেও দেখিয়েছেন মৃতদেহ? তিনিও সময় বলতে পারেননি ঠিক মতন। কিকিরা বললেন, আপনি কি মনে করেন শর্মাজি ন্যাচারাল ডেথ? না, মাথা নাড়লেন শর্মা, ন্যাচারাল মনে হয় না। মার্ডার, কেস অফ কিলিং, তারাপদ বলল। আই থিঙ্ক সো। মাগার লোকটা কে মার্ডার করলো? ওয়াই? হু ইজ দিস ম্যান? কিকিরাও এই দুটি কথা জানতে চান। সামান্য সময় চুপ করে বসে থেকে হঠাৎ হাত বাড়ালেন। দিন স্যার, আপনার প্যাকেটের খৈনি দিন। আমি চুরুট খাই, খৈনি হজম করতে পারবো। চন্দন যেন আঁতকে উঠল। কিকিরা সর্দি জ্বর, সামান্যই জ্বর অবশ্য, গলা বসে আছে, কাশছেন মাঝে মাঝে, এর ওপর খৈনি, নির্ঘাত কাশির দমকে একটা বিপদ বাঁধাবেন। খৈনির প্যাকেট নিয়ে কয়েক মুহূর্ত দেখলেন কিকিরা, তারপর হেসে বললেন, এই খৈনি কারা খায় শর্মাজি? গোলাপ মার্কা খৈনি, নরম বোধহয়। বলে প্যাকেট থেকে একটু জর্দা বাঁ হাতের তালুতে ঢেলে নিলেন। প্যাকেটটা এগিয়ে দিলেন শর্মাকে। স্টেশনের বাবুরা লোকটিকে জানতে পারেন নাকি? কিকিরা বললেন। খৈনি তখনও মুখে দেননি। শর্মা বললেন, চান্স আছে। বাত কি জানেন রায় সাহাব, এখন প্রপার সিজন টাইম নয়, দেওয়ালি শেষ, পুজোয় যারা এসেছিল তারা ফিরে গিয়েছে। নভেম্বরের এন্ডে কম লোক আসে এখানে বেড়াতে। ডিসেম্বরের মিড উইক থেকে আবার লোক আসবে। জানুয়ারিতে রাস থাকে, ব্যাস সিজন খতম। কিকিরা শুনলেন, ভালো বুঝলেন না, তাকিয়ে থাকলেন। শর্মা বুঝতে পারলেন কথাটা ধরতে পারেননি রায় সাহাব। তারপর ব্যাখ্যা করে বোঝালেন, এ সময় এত কম লোক আসে, মানে বেড়াতে আসে বাঙালি বাবুরা, যে রেল স্টেশন থেকে বেরোবার সময় টিকিট কালেক্টররা মোটামুটি মুখগুলো নজর করতে পারেন। স্টেশনের মাল বওয়া পোর্টাররাও চিনে নিতে পারে। শর্মাজি সেই আন্দাজে ডেকে আনিয়েছিলেন জনা কয়েক স্টেশনের বাবুকে। কেউ কিছু বলতে পারল না, বাজারের লোকরাও নয়। তাছাড়া একেবারে নয়া লোক না হলে হাটে বাজারেও তার মুখ দেখা যায়। এই লোকটি একেবারে নয়া হতে পারে। খৈনি মুখে দিলেন কিকিরা ঠোঁটের তলায়, মুখ সামান্য বিকৃত করলেন, কাশলেন না। শর্মা হাসছিলেন। চন্দন বলল, শর্মাজি, আমরা এবার উঠতে পারি? হ্যাঁ, জরুর পারেন। আমার দরকার পড়লে আপনাদের সঙ্গে মিট করব। কিকিরা উঠলেন না, বললেন, শর্মাজি, ওই চামেলি বাবুর বাগানের বাইরে যে বাড়িগুলো আছে তাদের খোঁজ খবর রাখেন? শর্মা অবাক, বললেন, শীতলবাবু ওল্ড ম্যান, আমি চাচাজি বলি, গুড হোমিওপ্যাথ, পুরনো লোক, ভালো লোক। কাঞ্চন ছোকরা, আরে কচি বাবু আমার ইয়ার দোস্ত। আর বাকিরা চামেলি বাবুর ভাড়াটেরা? শুনেছি, দেখিনি। মোটর বাইক নিয়ে যে ছোকরা দুটো ঘুরে বেড়ায়, দেখেছি। এনিথিং রং উইথ দেম? না, ওই ছোকরা দুটো যাতে এখান থেকে হুট করে পালাতে না পারে স্যার, 2-4 দিন আটকে রাখুন। পারবেন না? শর্মা অবাক হয়ে বললেন, কেন?
দেখুন না কদিন। কিকিরা এবার উঠলেন। খৈনি হজম করে ফেলেছেন নাকি? শর্মা কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই কিকিরা নিজের জিভ বার করে দেখালেন। জিভের ডগায় একটা কাশির দমক থামার বড়ি। অবাক হয়ে শর্মা বললেন, আরে পেপস, কাল এখানের দোকানে কিনেছি। আমায় বুদ্ধু বানালেন রায় সাহাব। শর্মা হাসতে লাগলেন। কিকিরা হাসতে হাসতে বললেন, আমি ম্যাজিশিয়ান শর্মাজি। এক সময় খেলা দেখাতাম, এখন সিটিং আইডেল। শর্মাজি হো হো করে হাসতে লাগলেন। চলে আসার সময় কিকিরা কি মনে করে ঝিলের কাছে পাওয়া টর্চটা দেখতে চাইলেন। দেখালেন শর্মা। দেখলেন কিকিরা। বাড়ি ফেরার পথে তারাপদ বলল, কিকিরা স্যার, বেড়াতে এসে আচ্ছা এক পেঁচে পড়ে গেলুম। কেন? মানে কেসটা যদি মার্ডার কেস হয়, আমরা দুজন, চাঁদু আর আমি তো ঝামেলায় পড়ে যাব। উইটনেস হওয়ার জন্য ডাক পড়বে না? আরে দাঁড়াও, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় দেখো আগে। আর উইটনেস হলে ফাঁসি যেতে হয় না। আমার বাজে লাগছে। চন্দন বলল, কিকিরা, এই চামেলি বাবু লোকটি কেমন? কেমন করে জানবো, পরিচয় তো সামান্য। বাহ, বা কেন? চামেলি বাবুর কথায় আপনি এখানে বেড়াতে এলেন, সঙ্গে লেজুর করে নিয়ে এলেন আমাদের, আর এখন বলছেন কেমন করে জানবো? কিকিরা মজার গলায় বললেন, হ্যাঁ, সংস্কৃতে একটা কথা আছে, পত্রম না পরিচয়তে গুণম। ঠিক সংস্কৃতটা ভুলে গিয়েছি, মনে নেই। আদত কথাটা বলি, তোমরা তো আবার সংস্কৃত বোঝো না। নিম পাতা যে তেতো, এটা অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে, মুখে না দিলে জানা যেত না। একটা বাচ্চাকে এক আধ চামচে নিম পাতার রস খাওয়ানো যায়, যতক্ষণ সে না বুঝছে জিনিসটা খেতে কেমন। একবার মুখে গেলে আর কি খেতে চায়? এটাও সেই রকম হে। চামেলি বাবুর সঙ্গে আলাপ হয়ে মন্দ লাগেনি। কত বাবুর সঙ্গেই তো পরিচয় হয়, আগে থেকে বুঝবো কেমন করে সে কেমন, ভালো না মন্দ? কথাটা কিকিরা মিথ্যে বলেননি। রজনী সরকারের বাড়িতে আলাপ হয়েছিল চামেলি বাবুর সঙ্গে। রজনী বাবুরা অ্যাটর্নির বংশ, 3 পুরুষ হয়ে গেল একরকম। রজনীবাবুর অবশ্য আইনের চেয়ে ধর্মকর্মের বই লেখা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। পেটের চিন্তা নেই, পরমার্থ চিন্তাতেই আনন্দ পান। মানুষটি ভালো, সুরসিক। কিকিরার সঙ্গে পরিচয় অনেক দিনের। রজনীবাবুর বাড়িতে চামেলি বাবুকে দেখেছিলেন কিকিরা, আলাপও হয়েছিল। নিজের বিষয়গত একটা কাজে কলকাতায় এসেছিলেন চামেলি বাবু। বছরে 1-8 বার তাঁকে আসতে হয় কলকাতায় বৈষয়িক কাজে। অবশ্য বৈষয়িক কাজগুলোর বৃত্তান্ত কিকিরা জানেন না, জানার আগ্রহও বোধ করেননি। চামেলি বাবুই বেড়াতে আসার কথা তুলে উস্কে দিলেন কিকিরাকে। চলে আসুন মশাই, আমাদের হাবিলগঞ্জ নামকরা জায়গা নয়, ছোট জায়গা, লোকজন কম, কিন্তু ভালো জায়গা। ক্লাইমেট ভালো এখন, জল হাওয়ার গুণ রজনীবাবুই জানেন। রজনীবাবু বার 2 এসেছেন এখানে, তাঁর এক মক্কেলের বাড়িও আছে। বললেন, যাও কিঙ্কর, ঘুরে এসো কিছুদিন। তোমার শরীরটাও তো ভালো যাচ্ছে না বলছিলে। দিস ইজ প্রপার টাইম, বেশি শীত পাবে না, ভিড়ও পাবে না, জলটাও এমন স্বাস্থ্যকর, চলে যাও। কিকিরার শরীর হালে ভালো যাচ্ছিল না,
গ্যাস্ট্রিকের ব্যথা, খানিকটা দুর্বলতা, ঘুমের গোলমাল, কি যেন মনে করে রাজি হয়ে গেলেন। চামেলি বাবুই ব্যবস্থা করে রেখেছিলেন সব। বাড়ি, খ্যাপা যদু থেকে ঘরদোর ঝাড়মোছা করার একটা লোকও। সামান্য বিছানাপত্র ছাড়া কিকিরাদের কিছুই আনতে হয়নি। তক্তপোষ, অল্প স্বল্প আসবাব থেকে রান্নার বাসনপত্র সবই ছিল এই বাড়িতে। এখানে মাত্র দিন 2 এসেছেন কিকিরা। চামেলি বাবুর সঙ্গে অন্তরঙ্গতা তেমন হয়নি, তবে এইটুকু বুঝেছেন ভদ্রলোকের মান মর্যাদা এখানে যথেষ্ট। পুরনো মানুষ তো অবশ্যই, তার ওপর মোটামুটি ধনী। কলকাতার ধনী বলতে যেমন বোঝায় লোকটি তেমন নয়। মানে ধনীর আড়ম্বর চাকচিক্য নেই, অহংকারও নয়। সেদিক থেকে গেঁয়ো হয়তো। চামেলিবাবুর জমি জায়গা আছে এখানে, ধানের জমি আছে, বাজারে কয়লা কেরোসিনের ডিপো আছে, লোক আছে দোকানে, আরও টুকটাক আছে কিছু। চামেলিবাবু কিন্তু অবিবাহিত, তার নিজের কেউ নেই। একটি মাত্র ছেলে থাকে, সম্পর্কে ভাইপো। এখানে থাকে না। চামেলিবাবুর নিজের ভাই একজন মাত্র, সে বরাবরই ঘর ছাড়া। কবে কোন কালে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে জাহাজের আর্টিজান হয়েছিল। এখন পদমর্যাদা বেড়েছে অনেক, কিন্তু ঘরে ফেরা আর হয়ে ওঠেনি। মাঝে মাঝে চিঠি লেখে। শেষ দেখা একবারই হয়েছিল বছর 2 আগে, দাদাকে দেখা দিতে এসেছিল। চামেলিবাবু সম্পর্কে এর বেশি কিছু জানেন না কিকিরা। কই, কিছু বলছেন না যে? চন্দন বলল। কি বলবো? চামেলিবাবু কেমন লোক? খারাপ বলে তো মনে হয় না এখনো। মানে আপনি ক্রিমিনাল বলে মনে করি কিনা জানতে চাইছো? তা যদি বলো তাহলে আমি বলবো ক্রিমিনালদের ভ্যারাইটি বা ক্লাস আছে। খুন খারাপি যারা করে বা করায় তারা যে জাতের ক্রিমিনাল, আর জমি জায়গা নিয়ে মামলায় অন্যকে যারা ফাঁসায় তারা অন্য ধরনের ক্রিমিনাল। চামেলি বাবু ব্যবসাদার লোক, চালাক হতেই পারেন, তবে এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে বলে আমি এখনো মনে করি না। কার আছে স্যার? কেমন করে বলবো? লোকটা যে কে এখনো তো জানা গেল না। সত্যি এটাই কেমন অবাক কাণ্ড। শর্মাজি কি পাত্তা করতে পারবে? কি জানি, তেমন ভাবে লেগে থাকলে পারতেও পারে। তারাপদ বলল, ডেড বডিটা তো বিকেলে চালান হয়ে যাবে সদরে, সময় কম। কিকিরা কিছুই বললেন না। চতুর্থ পরিচ্ছেদ। পরের দিন চামেলিবাবু নিজেই এলেন সকালের দিকে। ভদ্রলোকের পোশাক সাধারণ, ধুতি, গরম পাঞ্জাবি, পায়ে মোজা আর চামড়ার জুতো, পাট করা মোটা চাদর গলার কাছে জড়ানো, হাতে বেতের মোটা ছড়ি। চামেলিবাবুর বয়স বুঝতে কষ্ট হয় না। 60 পেরিয়েছেন, মাথায় পাতলা চুল, রগ ঘেঁষা চুলগুলো সব পাকা। দূরের জিনিস দেখতে অসুবিধা হয় না, কাছের জিনিস ঝাপসা দেখেন। চশমা আছে, তবে বেশিরভাগ সময় সেটা খাপ সমেত পকেটে থাকে। চামেলিবাবুর গায়ের রং কালো, খয়েরি কালো, গড়ন ছিপছিপে, মাথায় লম্বা। হাঁটতে হাঁটতেই এসেছেন চামেলিবাবু। তার বাড়ি থেকে বেরিয়ে আলপথ ধরে এ বাড়িতে আসতে মিনিট 20-25 সময় যায়, সাধারণ জোরে হাঁটলে, নয়তো সামান্য বেশি। কিকিরা বাইরেই ছিলেন, রোদ লাগাচ্ছিলেন গায়ে পিঠে। বললেন, আসুন, বেড়াতে বেড়াতে নাকি?
চন্দন আর তারাপদ গিয়েছে বাজারে। খ্যাপা যদুকে বাজারেই পাবে, পেলে একটু মাছের খোঁজ করবে। এখানে মাছ এ সময় রোজই বড় একটা পাওয়া যায় না। সিজন টাইমে দু এক ঝুড়ি আসে, খরিদ্দার থাকে তখন। এখন মাছ বলতে মৃগেল, ছোট ছোট। বাজারে মুরগি অবশ্য পাওয়া যায়। তারাপদরা খেতে পারে না, বাঙালির পেট, মাংস আর কত খাওয়া যায়। যদুপতি মানে খ্যাপা যদুর হাতে মাংস আবার তেল ঝালে ভয়াবহ হয়ে ওঠে। চামেলিবাবু বললেন, বেড়াতে বেড়াতেই এলাম ওই আল দিয়ে, ভালো করে সব দেখতে দেখতে। এই খবরটা ছড়িয়ে গিয়েছে রায়বাবু। এবার আর রায় সাহেব বললেন না। কিরকম? আরে এ তো ছোট জায়গা, গ্রামের দেহাতিরা অনবরত আসছে যাচ্ছে এই রাস্তা দিয়ে। তার উপর ডেড বডিটা সারাদিন পড়েছিল থানার সামনে। শর্মার হুকুমে লোকজনও কম ধরে আনা হয়নি লোকটাকে আইডেন্টিফাই করতে। হ্যাঁ, কিছু পাওয়া গেল? মানে কোনো খোঁজ? না, এখানে আসার ব্যবস্থা বলতে তো শুধু ট্রেন। আর অন্য ব্যবস্থা হলো ট্রেকার। ট্রেকার মাত্র একটা, তাও সেটা ওই ঝুমুরিয়ার মোড় থেকে আসে। হাটের দিন ছাড়া ট্রেকারে লোক পাওয়া যায় না। ট্রেকারে লোকটি আসেনি, শর্মা খোঁজ নিয়েছে। ট্রেনেই এসেছে, চামেলিবাবু বললেন, ট্রেকারে নয়। আসুন বসা যাক। কিকিরা বারান্দার দিকে এগুলেন। ট্রেনে এসেছে তা না মেনে উপায় নেই আপাতত, কিন্তু কেমনভাবে এলো? শর্মা বলছে টিকিট কালেক্টর, স্টেশনের খালাসি, কেউ ওকে দেখেনি নামতে। না পারতে পারে, এখানে ট্রেন কমই আসে। দুটো প্যাসেঞ্জার, একটা বেলা 10টা নাগাদ, একটা বিকেলে। এক্সপ্রেস গাড়ি একটা, বাকি সব মালগাড়ি। হ্যাঁ, কোনো প্যাসেঞ্জার নামলে, দেহাতি যদি না হয়, বিশেষ করে নতুন কোনো বাঙালি ভদ্রলোক, স্টেশনের লোকের নজরে পড়ে, সেটা আমি মানছি। কিন্তু ভুল তো হয়। তাছাড়া ধরুন কামরার উল্টো দিক থেকে নেমে রেল লাইন ধরে এগিয়ে তেঁতুলতলার আড়ালে চলে গেল, কে দেখবে? এখানে দেহাতিদের সে অভ্যেসও আছে, টিকিট কাটে না, পেছন দিয়ে পালায়। কিকিরা কথাটা শুনলেন, আগে শোনেননি। তবে কামরার পেছন দরজা দিয়ে নেমে পালানোর কথা নতুন কি, এ তো সর্বত্রই হয়। বসুন। চামেলিবাবু বসলেন কাঠের চেয়ারে। একটু চা করি? কিকিরা বললেন। না না, আপনি কেন? ওরা কোথায়? আরে স্টেশনে বাজারের কাছে গিয়েছে, যদি মাছ পায়। মাছ? আরে ওদের বলুন খ্যাপাকে পুটলির কাছে যেতে, পুটলি ব্যবস্থা করে দেবে। আমি আবার মাছ মাংস খাই না। ও ভালো কথা, কাল রাত্রে আমার ওখানে আসুন আপনারা, ও দুটো মুখে দেবেন। আরে পরশু দিনই তো খেলাম। আরে খেলেন কোথায়? নতুন এলেন, 2-4টে শাকসবজি পাঠিয়েছিলাম। প্রসঙ্গটা পাল্টে নিলেন কিকিরা, বললেন, আপনি বলছেন লোকটি ট্রেনে এসেছিল, এসে লুকিয়ে গা ঢাকা দিয়ে স্টেশন ছেড়ে পালিয়েছিল? আরে তা নয় তো আর কি হবে, আপনি বলুন। বেশ, আপনার কথাই মানলাম, কিন্তু একজন ভদ্রলোক এমন কাজ করবে কেন? উদ্দেশ্য কি? মোটিভ? তা বলতে পারবো না। চামেলিবাবু মাথা নাড়লেন। আপনি তো দেখেছেন লোকটির কোমরে বেল্ট ছিল, ভোজালির খাপ। লোকটিকে কি খুব নিরীহ মনে হয়? আমার তো হয় না। কিকিরা বললেন, তা বলতে পারেন, তবে এটাও ভাবতে হবে ওটা ছিল কেন? আত্মরক্ষার জন্যে না কাউকে ঘায়েল করার জন্যে?
যে কোনো অস্ত্র দু কারণেই ব্যবহার করা যায়, নয় কি? চামেলি বাবু মাথা নাড়লেন, তারপর বললেন, আপনাকে একটা জিনিস দেখাই। আজ এখানে আসার সময় আমি ঝিলপাড়ের পথটা ভালো করে দেখতে দেখতে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি চারপাশ, একটা জিনিসও পেয়েছি। কিকিরা তাকিয়ে থাকলেন, কৌতূহল বোধ করছিলেন। চামেলিবাবু বললেন, আপনি তো দেখেছেন ওই পথটার এখানে ওখানে ছোট ছোট ঝোপঝাড়, বনলতা, কত কি। আজ আমি কেমন ইচ্ছে করি সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। ভাবছিলাম, লোকটাকে যদি আড়াল থেকে লুকিয়ে কেউ মেরেই থাকে, তবে একটুও দস্তাদস্তি হবে না। যাই বলুন, লোকটা দুবলা পাতলা নয়। ওকে দেখলে বোঝা যায় যে ওর গায়ে ক্ষমতাও আছে খানিকটা। একেবারে বেটপ্পা, মানে আচমকা মার খেলাম আর ধরাস করে পড়ে মরে গেলাম, তেমন মানুষও নয়। ঠিক কিনা, বলুন? কিকিরা বললেন, তা ঠিক। আপনি একটু বসুন, আমি ওই 2 কাপ চায়ের জল চড়িয়ে আসি। শুধু মুখে কথা হয় না। বলে একটু হেসে কিকিরা রান্নাঘরের দিকে চলে গেলেন। সামান্য পরে ফিরে এসে কিকিরা বললেন, তো জিনিসটা কি বললেন না? আমি একটা তাবিজ লকেট পেয়েছি, বলে জামার পকেট থেকে এক তাবিজের লকেট বার করে দেখালেন। হাতে বাঁধা থাকে এই ধরনের তাবিজ। দেখলেন কিকিরা, সাধারণ জিনিস, রূপোর চেনে আটকানো রূপোর লকেট বা তাবিজ তক্তি পরে অনেকেই। ওর মধ্যে কি আর থাকতে পারে? কোনো ঠাকুর দেবতার পুজো দেওয়া শুকনো ফুল পাতা, কিংবা শেকড় বাকড়, দৈব কিছু হতে পারে। দেখি, হাত বাড়ালেন কিকিরা। চামেলি বাবু জিনিসটা এগিয়ে দিলেন। রূপোর লকেটটা বাহারি, গোল বা চৌকো নয়, গাছের পাতার ধরন, মানে পাতলা চ্যাপ্টা, ওপর নিচে মানানসই করে ছড়ানো। লকেটের চেন ছিঁড়ে গিয়েছে, একটা আংটা ভাঙা, অন্যটার গায়ে একরত্তি চেন ঝুলে আছে। না, রূপোর লকেটের ওপর কোনো নাম লেখা নেই। থাকে অনেক সময়, যেমন অমূল্য, সলিল, বা বেশ নকশা করে একটা অক্ষর, র, ফ, অথবা ইংরেজিতে PN। সেসব কিছুই নেই লকেটটায়, শুধু একটা অস্পষ্ট চিহ্ন। বোঝা যায় না ওটা কি, হরফ কিছুতেই নয়। কোথায় পেলেন? কিকিরা জিজ্ঞেস করলেন। ওই আলের গায়ে একটা ছোট ওই তেঁতুল ঝোপের পাতার আড়ালে। শর্মাজির নজরে পড়েনি? তার সেপাইদেরও? পাতার আড়ালে ছিল, সেখানে আগাছাও জন্মেছে। নজর এড়িয়ে গিয়েছে তবে। তা চামেলি বাবু জায়গাটা? বলতে বলতে উঠে পড়লেন কিকিরা। ও একটু দাঁড়ান, চায়ের জল ফুটে গিয়েছে, আসছি। কিকিরা চলে গেলেন। চামেলিবাবু হাতের লাঠিটা কোলের পাশ থেকে সরিয়ে মাটিতে রাখলেন। এই বাড়িটা তাঁর নয়, দাসবাবুর। দাসবাবু মারা গিয়েছেন। তাঁর স্ত্রী থাকেন আদরায় আশ্রমে গুরুমায়ের কাছে। বিধবার সম্পত্তির জিম্মাদার এখন চামেলিবাবু। বাড়িটা ভাড়া খাটিয়ে বছরে যা পান আদরায় পাঠিয়ে দেন চামেলিবাবু। সকালটা চমৎকার গাঢ় হয়ে আসছিল, রোদে তাত ফুটছে। কোথায় যেন একটা রোড রোলার চলতে শুরু করলো। কাছেই একটা রোলার পড়ে আছে বছর কয়েক ধরে, মাঝে মাঝে তার বুঝি ঘুম ভাঙে। কিকিরা এলেন, হাতে চায়ের মগ। নিন, দুধ খাম, যাদবচন্দ্র না এলে তো দুধ আসে না। ও ঠিক আছে, অকারণে আপনি ব্যস্ত হলেন। আরে আমি অকম্মা নই চামেলি বাবু, চা তো কিছুই নয়। কুকিংয়ে আমি আপনার খ্যাপা যদুর কান কেটে দিতে পারি।
ভেরি গুড কুক স্যার, একদিন আপনাকে খাইয়ে সার্টিফিকেট নেব। হাসতে লাগলেন কিকিরা। হোটেলে চাকরি পেয়ে যেতে পারি। চামেলি বাবু চায়ে চুমুক দিলেন, হেসে বললেন, বাহ, হ্যাঁ, তা যা বলছিলাম স্যার, আপনি এই হাতে পরা লকেটটা ঠিক কোথায় পেয়েছেন? মানে যে পাথরের কাছে লোকটি মরে পড়েছিল সেখান থেকে কতটা দূরে? কতটা? তা ধরুন, কতটা হবে আন্দাজে বলতে হলে বলতে হয় ওই 20-25 গজ দূরে। বেশি দূরে নয় তবে। না না, যদি আপনি ভালো করে নজর করেন ওখানে মাটিতে ওই টানা হ্যাঁচড়ানি দাগও দেখতে পাবেন। দেখেছি, তবে স্পষ্ট নয়, কিকিরা বললেন। ওখানকার মাটি শক্ত, ভিজে হলে দাগ ধরা যেত, কিন্তু আচ্ছা চামেলি বাবু, আপনার কি মনে হয় যে লোকটিকে আচমকা কেউ বা কারা অ্যাটাক করেছিল? হ্যাঁ, আমার তাই ধারণা। আর এটাও মনে হয় আমার যে লোকটার সঙ্গে হাতাহাতিও হয়েছিল। আর ও যা লোক, কোমরে ড্যাগারের খা, সে যে একেবারে ন্যাড়া হয়ে হাত পা হেলিয়ে দেবে তা আমার মনে হয় না। ফাইট একটা হয়েছিল। কিকিরা কিছু বললেন না, চা খেতে খেতে মাথা নাড়লেন। চামেলিবাবু চায়ের মগ নামিয়ে রেখে পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করলেন। কাল কি তিথি ছিল জানেন? অন্ধকার ছিল। কৃষ্ণপক্ষ চতুর্দশী, আজ অমাবস্যা, ঘোর অন্ধকার ছিল কাল। ওই অবস্থায় একটা লোক কেমন করে ঝিলের গায়ের আলপথ ধরে আসে মশাই? টর্চ নিয়ে এসেছিল, দেখেছেন তো আপনি? শর্মা টর্চটা পেয়েছে কাছেই। দেখেছি, বড় টর্চ, 3 সেলের। তবে কিন্তু টর্চটা ফাঁকা কেন? সেলগুলো কোথায় গেল? অবাক ব্যাপার নয়? চামেলিবাবু মাথা নাড়লেন। তিনি কোনো জবাব দিতে পারলেন না। শেষে বললেন, ব্যাটারিগুলো বার করে নিয়েছে। কেন? কে নিয়েছে? কারা? কিকিরা চোখ হঠাৎ ঝকঝকে হয়ে উঠল। এই একটা কথা তিনি প্রথম থেকে ভাবছেন। তাঁর কাছে এটাই যেন সবচেয়ে অদ্ভুত মনে হচ্ছিল। গতকাল রাত্রে তারাপদ আর চন্দনের সঙ্গে অনেক গবেষণা করেছেন বিচিত্র এই কাণ্ডটা নিয়ে। এ টর্চ উইদাউট ব্যাটারি কেন? চন্দনরা কোনো জবাব দিতে পারেনি। টর্চটা সত্যি রহস্যের বস্তু। তাছাড়া থানায় শর্মার কাছ থেকে টর্চটা চেয়ে নিয়েও দেখেছেন কিকিরা। মামুলি বাজারি টর্চ বলেই মনে হয়েছে, ভেতরে ফাঁকা। দুজনেই তখন চুপচাপ। হঠাৎ চোখে পড়ল তারাপদরা আসছে। তারাপদ, চন্দন, খ্যাপা, যদু। যদুর হাতে বাজারের ব্যাগ। ওরা আসছে, কিকিরা বললেন। চামেলিবাবু বললেন, ও তাবিজ লকেটটার কি হবে? শর্মার হাতে তুলে দেওয়াই উচিত। চামেলিবাবু ঘাড় নাড়লেন। আমিও তাই ভাবছিলাম, মানে যার যা কাজ। তারাপদরা কাছে চলে এসেছে। খ্যাপা যদুর হাতে বাজারের ব্যাগ, চন্দনের হাতেও একটা প্লাস্টিকের বাস্কেট। ওরা কাছে এলে চামেলিবাবুর সঙ্গে আলাদা কথা হলো 2-4টে। বাজারের ব্যাগ তুলে নিয়ে যদু রান্নাঘরের দিকে চলে গেল। তারাপদ সামান্য উত্তেজিত গলায় বলল কিকিরাকে, একটা নিউজ আছে স্যার। কি নিউজ? চামেলিবাবুর দিকে তাকালো তারাপদ।
এখানে একটা ধর্মশালা আছে। চামেলিবাবু যেন প্রথমটায় খেয়াল করতে পারেননি, পরে বললেন, ধর্মশালা? গিরি বাবার আখড়া? লোকে বলে বটে ধর্মশালা, কেন? স্টেশন থেকে আধ মাইল ট্যাক তফাতে বিচলি গাঁওয়ের। ওটা ঠিক ধর্মশালা নয়, চামেলিবাবু বললেন, বলে হাত তুলে একটা দিক দেখালেন। ওদিকে ছোট গাঁ আছে একটা, কয়েকটা মাত্র ঘর, লোকে বলে বিচলি গাঁও। ওপাশে ঝোপ জঙ্গল শুরু হয়ে গিয়েছে, আমলকি গাছ আর মহুয়া ঝোপ। গিরি বাবা বলে এক সাধু ওখানে একসময় একটা চালা বেঁধেছিল, আশ্রম করেছিল, থাকতো 2-4 জন চালা চামুন্ডা। তো গিরি বাবা অনেকদিন হলো গত হয়েছে, ওখানে লোকজন বিশেষ থাকে বলে তো শুনিনি। তবে কখনো কখনো 1-8 জন সাধু টাধু জুটে যায়, চলেও যায় 2-4 দিন থাকার পর। তা সেখান থেকেই একটা লোক উধাও হয়েছে, তারাপদ বলল। মানে? কিকিরা বললেন, উধাও হয়েছে মানে এটা কি? ওটা কি বাসা বাড়ি না হোটেল যে একটা লোক আজ ছিল কাল উধাও? চন্দন বুঝতে পারল তারাপদ ব্যাপারটা ঠিক গুছিয়ে বলতে পারেনি। স্পষ্ট করে না বললে সত্যি ধরা মুশকিল ঘটনাটা। চন্দন এবার বুঝিয়ে বলল ব্যাপারটা। গিরি বাবার আশ্রমই হোক আর ধর্মশালাই হোক, যে 2-3 জন পড়ে আছে সেখানে, তারা সাদামাটা গেঁয়ো সাধু। নিজের মনে থাকে, কাজকর্ম সারে আশ্রমের, সকাল সন্ধে ঘণ্টা বাজায় মন্দিরের, বাগান যেটুকু আছে দেখাশোনা করে। কোনো পথ ভোলা সাধু সন্ন্যাসী এখানে এসে পড়লে মাথা গোঁজার ঠাঁই পায়। নিজেই নিজের মতন করে 2টো রুটি চাপাটি করে খেয়ে নাও, কুয়োর জল রয়েছে স্নান করো, ময়লা কাপড় কেচে নাও, শোয়ার জন্যে মাটি 2-4 আঁটি খড়ও জুটে যেতে পারে। তা গত 2 দিন আগে এক সাধুজি এসে হাজির বেলার দিকে। বিকেলেও ছিল সে, সন্ধেবেলাতেও তাকে দেখা গিয়েছে। পরের দিন ভোর থেকে আর নয়। কিছু ফেলে যায়নি সে, নেহাতি একটা দেশলাইয়ের খাপ আর বিড়ির টুকরো ছাড়া। যাওয়ার আগে কাউকে কিছু বলে যায়নি, তাকে চলে যেতে দেখেও নি কেউ। গতকাল থানার শর্মাজির লোক খোঁজাখুঁজি করে বেরিয়েছে এখান ওখান, ডেকে এনেছে অনেককেই থানায়। কেউ যদি কোনো হদিস দিতে পারে মৃত মানুষটির, পারেনি কেউ। আজই সকালে প্রথমে জানা গেল গিরি বাবার ধর্মশালার কথা। খবরটা রটে যাওয়ার জন্যই হোক কিংবা পুলিশের পোষা এই ইনফরমারের মুখে শর্মাজি ধর্মশালার কথা শুনলেন। শুনেই ছুটেছিলেন নিজে ধর্মশালায়, খোঁজ নিলেন। কথাটা ঠিকই, এসেছিল একজন সামান্য বেলার দিকে, সারা দিন ছিল, তারপর রাত্রে সে উধাও। কিকিরা বললেন, সেই সাধুই যে এই ভদ্রলোক, তার প্রমাণ কি? এমনিতে কোনো প্রমাণ নেই। ডেড বডি বিকেলে সদরে চালান হয়ে গিয়েছে, ধর্মশালার লোক এসে আইডেন্টিফাই করবে তার উপায় নেই। তবে শর্মাজি রেল স্টেশনের টিকিট কালেক্টরের কাছে খোঁজ করে জেনেছেন এক সাধু বাস্তবিকই এসেছিল, তার কাছ থেকে টিকিট কালেক্ট করেছেন টিসি। গুপ্তা বলে একজন তখন ডিউটিতে ছিলেন, তিনি বলেছেন সাধুর মুখ তিনি দেখেছেন, দাড়ি ছিল, মাথা ভর্তি রুক্ষ চুল ঘাড় পর্যন্ত, গায়ে গেরুয়া আলখাল্লা, কাঁধে এক ঝোলা। চামেলিবাবু বললেন, দাড়িওয়ালা গেরুয়া আলখাল্লা পড়া এক সাধু আর ওই লোকটা যে মারা গিয়েছে, দুজনে এক হয় কেমন করে? তারাপদা বলল, ব্যাপারটা এখানেই তো মিলছে না, গোলমাল হয়ে যাচ্ছে। শর্মাজির সঙ্গে তোমাদের দেখা হয়েছে বুঝি? কিকিরা জানতে চাইলেন। খানিকটা আগেই হয়েছে, বাজারে, তারাপদ বলল। তিনি বললেন ব্যাপারটা। কিকিরা তখন আর কিছু বললেন না, না বলে চামেলিবাবুর দিকে তাকালেন। চামেলিবাবু ইঙ্গিতটা বুঝলেন, বুঝে রূপোর তাবিজ বা লকেটটা দেখালেন তারাপদদের। এটাও আজ সকালে আমি পেয়েছি, ঘটনাটা যেখানে ঘটেছে তার কাছাকাছি এক ঝোপের কাছে।
পঞ্চম পরিচ্ছেদ। 2 দিন কাটল। সদর থেকে কোনো খবর এসে পৌঁছল না। না আসাই স্বাভাবিক। বড় বড় শহরে যেখানে হাসপাতাল, মর্গ, পোস্টমর্টেম করার সব ব্যবস্থাই আছে, সেখানেও রাতারাতি কিছু হয় না। যথেষ্ট কাঠখড় পোড়ালে অন্তত 2 দিন তো কিছুই নয়। রিপোর্ট পেতে 4-5 দিনও লেগে যায়। আর এ তো নেহাতি এই ছোট মফস্বল আধা শহর। এখানে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেলে তার বৃত্তান্ত জানতে সময় তো লাগবেই। শর্মাজির দোষ নেই, তিনি আর কি করবেন। সেদিন তারাপদ কিকিরাকে বলল, স্যার, কলকাতা হলে। চন্দন বিরক্ত হলো, বলল, এই বাজে বকিস না। কলকাতা হলে রাতারাতি সব হয়ে যায় তোর ধারণা? কলকাতায় থাকিস, কাগজ পড়িস না? লাশ খোঁজ করতে কদিন যায় দেখিস নি? একটা চুরি ডাকাতি, দিনের আলোয় মার্ডার, এসব নিত্যকার জিনিস ধরতে মাস কাবার হয়ে যায়, যায় না? তারাপদ হাসল, খেপে যাস না, এই এমনি বলছিলাম। চন্দন নীলচে রঙের পুলওভারটা গায়ে গলিয়ে নিল। এখন সন্ধে। আজ তারা চামেলি বাবুর বাড়িতে রাত্রে খেতে যাবে। গতকাল হয়ে ওঠেনি, অসুবিধে ছিল চামেলি বাবুর, দিন পাল্টে নিয়েছিলেন। কিকিরার শরীর এখন ভালো। গোড়ার দিকে ঝপ করে নতুন জল হাওয়ায় যে সর্দি জ্বর মতন হয়েছিল, চন্দনের ডাক্তারিতে তা সেরে গিয়েছে। তবু কিকিরা সাবধানী। জোব্বা চাপিয়েছেন গায়ে, গলায় মাফলার, মাথায় কাশ্মীরি টুপি। যাদবচন্দ্র কাজ সেরে চলে গিয়েছে বিকেলের শেষে। তারাপদও তৈরি। তাহলে চলো, বেরোনো যাক, কিকিরা বললেন। চলুন। ঘরে তালা টালা দিয়ে নাও, একটা লণ্ঠন জ্বলুক। এই যাওয়ার সময় ওই বিরজু মিস্ত্রিকে বলে যাবে একটু যেন নজর রাখে এদিকে। সামান্য পরেই 3 জনে বেরিয়ে পড়ল। তারাপদ আর কিকিরার হাতে টর্চ। চন্দন আর অনর্থক আলো নেয়নি। কৃষ্ণপক্ষ শেষ হয়ে শুক্লপক্ষ পড়েছে। আকাশ ভর্তি তারা। চাঁদের আলো যেটুকু ফুটেছিল সন্ধ্যের আগে, এখন আর চোখে পড়ে না। শীত এসে গেল। টর্চের আলোয় পথ দেখে এগোতে এগোতে কিকিরা বললেন, দেখো চাঁদু, আমরা এখানে এসেছি বেড়াতে। লিভার টনিক, মানে এখানকার জল 2-4 গ্লাস খাচ্ছি রোজ, হাঁটছি দুবেলা অল্প বিস্তর, নট ব্যাড। তা বলে এখানে কোনো খুন খারাপি হলে ওটা আমাদের জানার কথা নয়। চোর ছ্যাঁচোর, ধান্দাবাজ, চিট, নাচ্ছার লোকজনকে পাকড়াও করার বেশি মুরদ আমাদের নেই। বৃথা গোঁফ ফুলিয়ে লাভ কি? এই যে একটা লোক হুট করে মারা গেল, বা তাকে মারা হলো, আমরা ও নিয়ে মাথা ঘামাতে গেলে ব্রেন শুকিয়ে যাবে। খুন টুন আমাদের ধাতে পোষায় না, এসব পুলিশের কাজ নয় কি? চন্দন কিছু বলার আগেই তারাপদ খোঁচা মেরেই যেন বলল, মাথা আর কে ঘামাচ্ছে? আপনি বরং রোজ দাবার চাল দেওয়ার মতন মুখ করে ব্যাপারটা নিয়ে। আবার ব্যাপার? তোমার সব কিছুতেই ব্যাপার। আপনি মাথা ঘামাচ্ছেন না? না, যাকে মাথা ঘামানো বলে তেমন করে মাথা ঘামাইনি তারাবাবু। কেননা আমার মাথায় এসব ঢোকে না। তবে কি 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 তবে? আমার কাছে অবাক অবাক লাগে, ভেরি স্ট্রেঞ্জ। অনর্থক একটা খুন হবে কেন? কেন কেন? কিকিরা ধীরে ধীরে বললেন, খানিকটা অগোছালো গলায়।
একে একে বলি তাহলে। প্রথমে আমার কেমন এক ধোঁকা লাগে যখন ভাবি হর ওয়াক্ত যেসব জায়গায় খুনটুন হয়, মানে ক্রাইম জিনিসটা ডাল ভাত হয়ে গিয়েছে যেখানে, সেখানে এসব জিনিস মানিয়ে যায়। এখানে মানায় না। শান্ত সুন্দর একটা নিঝুম জায়গা হাবিলগঞ্জ, ক্রিমিনালদের আস্তানা এটা নয়। এখানে বড় জোর দু একটা গাইয়া লাঠালাঠি হতে পারে, সেটা মানায়। খুন এখানে মানায় না। অবশ্য যদি এই ঘটনাটাকে মার্ডার কেস হিসেবে ধরা হয়, অ্যাক্সিডেন্ট কেস হলে বলার কিছু নেই। কি চাঁদু, আমি রাইট কি না? am I রাইট স্যার? চন্দন মাথা নেড়ে সায় দিল। কিকিরা বললেন, আমার হিসেব ধরলে বলতে হবে এখানে যা ঘটেছে তার পেছনে একটা অঙ্ক আছে, মানে কোনো রকম প্ল্যান, পরিকল্পনা। কেমন প্ল্যান? তারাপদ বলল, সঠিক বলা তো মুশকিল। মনে হয় দুটো পার্টি এখানে হাজির হয়েছিল। একটা পার্টি কোনো মতলব নিয়ে এসেছিল, আর একটা পার্টি হাজির হয়েছিল কি বলবো বুঝতে পারছি না, বোধ হয় কোনো লেনদেন মিটিয়ে ফেলতে। চন্দন মাথা নেড়ে বলল, তা নাও হতে পারে। ধরুন একজন ক্রিমিনাল অন্য এক ক্রিমিনালকে ফলো করে এখানে এসেছিল। উদ্দেশ্য একটাই, হয় এ ওকে মারবে, না হয় ও ওকে মারবে। হাঁটতে হাঁটতে আল পথের কাছে এসে পড়ল তিনজনে। টর্চ জ্বলছে। এই পথ ধরে ঝিল পেরোলেই মেঠো পথ, আর তারপরেই চামেলি বাবুর বাগান। চাঁদের আলোর অতি অস্পষ্ট আভাটুকুও আর নেই। তারার আলোয় অন্ধকার ঝিল যেন ঘুমিয়ে আছে। ঘটনা ঘটার পরের দিন থেকেই ঝিলটা যেন লোকের দেখার বস্তু হয়ে উঠেছে। লোকে আসে যায় আর তাকিয়ে তাকিয়ে দেখে। কিকিরা বললেন, তা বলতে পারো দুই রথির লড়াই। রথি বলবেন না স্যার, তারাপদ বলল, ওই দুই ক্রিমিনালের লড়াই। যাকগে, কিকিরা বললেন, লড়াইটা তো এখানে অন্য কোথাও হতে পারত। এমন ফাঁকা জায়গা, বিস্তর মাঠঘাট, চাই কি ঝোপ জঙ্গলও কম নেই। এত ফাঁকা জায়গা থাকতে ওরা এই ঝিলের ধারে কেন? আপনি বলুন। আমি একটা কথাই বলবো, আগেই বলেছি, চামেলি বাবুর বাগান থেকে আমাদের বাড়ির দিকে যাওয়ার এটাই একমাত্র শর্টকাট রাস্তা। কিন্তু আমরা তো কোনো পক্ষ নই এখানে। আমরা নই, কিন্তু এক পক্ষ নিশ্চয়ই এদিকে থাকে, চামেলি বাবুর বাগানের দিকে। সে কে? খোঁজ করছি, ভাবছি। আমি একটু আধটু আলাপ জমাবার চেষ্টা তো করি সকলের সঙ্গে। এই চামেলি বাবুকে কেমন মনে হয়? সন্দেহ করতে পারো, তবে কারণ খুঁজে পাচ্ছি না। শীতলবাবু? না, বেচারি বুড়ো মানুষ, নিরীহ। হোমিওপ্যাথি প্লাস
কবিরাজি করেন, ওকে বাদ দাও। কচি মানে কাঞ্চন? সন্দেহ করতে পারো, কিন্তু কচির কি স্বার্থ? তাছাড়া সেদিন তো সে রাত্রে এখানে ছিল না। এটা কোনো প্রমাণ নয়। ধোপে না টিকতে পারে। ইচ্ছে করলে আমরা সবাই একটা চাতুরি বা ছল করতে পারি, থেকেও থাকি না, না থেকেও থাকি। হ্যাঁ, বুদ্ধিমান ক্রিমিনালরা খুব ভালো অ্যালিবাই বানাতে পারে। যাকে কোচিকে আমি বাদ দিতে পারি, ওর কোনো স্বার্থ দেখতে পাচ্ছি না। আলপথের মাঝামাঝি এসে দাঁড়ালেন কিকিরা। টর্চের আলো ফেলে ঝিলটা দেখলেন। শীতের বাতাস এলো মাঠ থেকে, ঝিলের জলো ঠান্ডাও এখানে। চন্দন পা বাড়ালো। আর কে থাকলো তাহলে? তারাপদ বলল, মাখনলাল দত্ত, কলকাতার ওই এক ছাপাখানার ম্যানেজার। স্ত্রী আর ছেলে নিয়ে এসেছেন। ছেলেটা ছোট, বছর 12 বয়স। চন্দন বলল, হ্যাঁ, বাজারে দেখেছি, আলাপও হয়েছে। বয়স 40-42 হবে। হাঁপানির রোগী, সাধারণ ভদ্রলোক। মনে হয় কলকাতার পৈতৃক বাড়িটাই ওর সম্পদ। প্রেস ম্যানেজারি করে যা পান সেটা বোধহয় বিরাট কিছু নয়। তারাপদ বলল, হ্যাঁ, ওকে বাদ দেওয়া যায়। কিকিরা আপত্তি করলেন না। ওই ছেলে দুটো সম্পর্কে স্যার কি বলেন? চন্দন বলল। কিকিরা বললেন, ওই পল্লব মুখার্জি আর লাডলি। লাডলি হকি প্লেয়ার ছিল। আলাপ হয়েছে? না, আপাতত সন্দেহ যাচ্ছে না। ওদের মোটর সাইকেল তো থানায় আটকা পড়েছে স্যার। আপনি শর্মাজিকে নজর রাখতে বললেন না, আর ওই শর্মা একটা ছুতো করে বাইক আটক করে রাখলেন। কিকিরা মুচকি হাসলেন। কার গরুর গাড়িতে ধাক্কা মেরে একটা গরুর পা জখম করে দিয়েছে ওরা। পুলিশ সবই পারে। ছোকরা দুটো সুবিধের হলে ভালো, কিকিরা বললেন। শর্মা ওদের একটু বাজিয়ে দেখতে চায়। আলপথের প্রায় শেষে এসে পড়েছেন কিকিরারা। সামনের মেঠো রাস্তার গা ঘেঁষেই এদিক ওদিক ছড়ানো গোটা 5 বাড়ি। শীতলবাবু, চিনুরা থাকে একপাশে, অন্যদিকে চামেলিবাবুর ভাড়া দেওয়া 3 বাড়িতে 3 ভাড়াটে। লণ্ঠনের সামান্য আলো দেখা যাচ্ছিল বাড়িগুলোতে। কিকিরা বললেন, শর্মা কি তোমাদের বলেনি? কি বলবেন? ছোকরা দুজন সম্পর্কে খোঁজ করতে লোক পাঠিয়েছে ওদের ঠিকানায়। ওরা জেনুইন না জাল? মানে? মোটর বাইকটার রেজিস্ট্রেশন নাম্বার গোলমেলে, অন্য স্টেটের। চন্দন অবাক হলো, খেয়াল করেনি অতটা। মোটর বাইকটা দেখেছে, বাজারেই দেখেছিল একদিন। কে আর খেয়াল করে বাইকের নম্বর দেখবে? তারাপদ বলল, হ্যাঁ স্যার, এ তো দেখছি জট পাকিয়েই যাচ্ছে পর পর। তা ওই আরেকজন, ওর সম্পর্কে? কে? পাঁজা মশাই, গণপতি পাঁজা? হ্যাঁ হ্যাঁ, ও পেটের রোগী, আলসার পেশেন্ট, থিয়েটার যাত্রার ওই ড্রেস ডিজাইনার অ্যান্ড মেকার, চিতপুরের দোকান। আমি তো ভদ্রলোককে ও একদিনই দেখেছি। আপনি দেখেছেন? দেখেছি,
আমার বাবু একটু ঘোরাফেরা স্বভাব তো। তোমরা যাও সকালে বাজারে বেড়াতে, আমি আমাদের বড় রাস্তা ধরে খানিকটা ওয়াকিং করি। হ্যাঁ, আসলে আপনি ঝিলের গা বরাবর বড় রাস্তাটা ধরে হাঁটেন, তারাপদ ঠাট্টা করে বলল। চোরের মন মোচকার দিকে। কিকিরা মুচকি হাসলেন, দেখা গেল না। টর্চের আলো পায়ের সামনে দোলাতে দোলাতে কিকিরা বললেন, গতকালই পাঁজা মশাইয়ের সঙ্গে খানিক আলাপ করলাম রাস্তার মধ্যে, আগেও মুখ চেনা করেছি। ও খেজুরে আলাপ বলতে পারো। আমি একসময় একটু আধটু যেতাম ওদিকে। চিতপুর পাড়ায় রাজু বাবু বলে আমার এক দোস্ত ছিল, তার হাতে দর্জি ছিল ভালো ভালো। ম্যাজিশিয়ানরা এক একজন সাজ পোশাকের দিকে খুব নজর দেয়। রাজা গজা সাজে, আরব্য উপন্যাসের শাহজাদা সাজে, কেউ বা দেখবে সাজ পাল্টে চীনে চুং ফুং সাজে। এগুলো খেলা দেখাবার অঙ্গ। সাজের বাহার আলাদা একটা এফেক্ট তৈরি করে, ইলিউশন। কাজেও লাগে। সাজের কেরামতিতেও তো ম্যাজিক হয়। তা পাঁজা বাবুর সঙ্গে খেজুরে গপ্প করতে করতে আমার মনে হলো 10 আঙুলে 6-6টা আংটি পরে যে লোক, তার দৈব ব্যাপারে যথেষ্ট বিশ্বাস আছে। উনি কি কোনো দৈববাণী করলেন নাকি? মানে বাড়ির সামনে ঝিলে অমন একটা ঘটনা ঘটে গেল? চন্দন বলল, না, ও রাস্তায় হাঁটতেই চাইলেন না। কেন? তা বলতে পারবো না। তবে চাঁদু, ভদ্রলোককে আমার ভালো লাগেনি। কি জন্যে? কি জন্যে? দেখো, এক একজন লোক থাকে যাদের দেখলেই তোমার কেমন খারাপ লাগে। চেহারার জন্যে নয়, তাদের মধ্যে এমন কিছু থাকে যা তোমাকে রিজেক্ট করবে। আসলে তুমি তার কাছে ঘেঁষতে চাইবে না। তারাপদ বলল, ওই ক্রিমিনাল টাইপের মনে হয়? কিকিরা একটু ভেবে বললেন, কোথায় যেন একরকম রোক আর ধুরন্ধর ভাব আছে। মানে তাহলে গণপতি পাঁজাকে আপনি সন্দেহ করেন? না করে পারছি না। কিন্তু পাঁজাবাবু বয়স্ক লোক, আধ বুড়ো, তিনি কি করে অমন জোয়ান গোছের লোককে খুন করবেন? ঠিক কথা, কেমন করে আর কেনই বা? কিকিরা বললেন, আমি তোমাদের মতন ওই কথাগুলো ভেবেছি, ভেবে কোনো উত্তর পাইনি। তবে নিজের হাতে খুন না করেও খুন করানো যায়। খুনে গুন্ডার কি অভাব আজকাল? টাকা দিলেই তোমার কাজ করে দেবে। তাছাড়া পাঁজাবাবুর হাতেই তো তাঁর মহাভৈরব আছে। লোকটা দৈত্য বিশেষ। তারাপদ চন্দনের দিকে তাকালো। অন্ধকারে মুখ দেখতে পেল না, উপরন্তু একটা হোঁচট খেল। চামেলি বাবুর বাড়ির কাছে এসে পড়েছিল তারা। ডাইনে ঘুরে বসত বাড়ির ফটক। ফটক খুলে এগিয়ে যেতে যেতে চন্দন বলল, ভেতরে গলা পাওয়া যাচ্ছে যেন। কিকিরা কান পেতে শুনলেন, তারপর বললেন, চামেলি বাবু রেডিও শুনছেন, ট্রানজিস্টার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHAR
ASOR.org।